শহর থেকে গ্রামে বাজছে ভোটের জোর বাদ্য। নির্বাচনী প্রচারে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। ভোট চাইতে আজ উত্তরের ৩ সহ ৪ জেলায় যাচ্ছেন জামায়াতের আমির। জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় শেরপুর ৩ আসনে ভোট স্থগিত। নির্বাচনের মাঠে নামছে পুলিশের ১.৫ লাখের বেশি সদস্য। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন। চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশে প্রতিদিন গড়ে ৪৫০র বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সারে, আর মারা যাচ্ছে ৩ শতাধিক। এবং লিবিয়ার সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম নিহত। মঙ্গলবার গুলি করে হত্যা করা হয় তাকে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার লিগাল করে মামলায় ও আবার চেয়ারম্যান আল্লাহ ইচ্ছা করেন মানুষকে সম্মান দেন, তাই তো? এই কথাটা বলতে চাই, এতদিন আমি আপনাদের এখানে আসতে পারিনি, কারণ এই মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার উপরে বহু নির্যাতন আসে। আমার বিরুদ্ধে ১১৭টা মামলা হয়েছে, ১১৭টা। একটা মামলাতে আমরা ইউটিউব খাই, তাই না? আর ১১৭টা মামলা কি অবস্থা হয় বুঝতেই পারেন। বারবার আমাকে সপ্তাহে ৪ দিন ৫ দিন কোর্টে দেখে ৩.৫ বছর জেলে গেছি, ১১ বার। এই লড়াই করতে করতে আল্লাহ অশেষ রহমতে আমি বাংলাদেশের সমস্ত বিরোধী দলগুলোকে এক করতে সক্ষম হয়েছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিয়ে গিয়েছিল ৬ বছর, ওনাকে জেলে দিয়েছিল। ফলে সব দায়িত্ব তখন এসে পড়ছিল আমার উপরে। সেই জন্য আমি সবসময় আপনাদের এখানে আসতে পারি, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি কখনো আমার এলাকার মানুষকে মানুষের দিক দিয়ে ছেড়ে চলে যায়নি বলতে পারি। যত মামলা মোকদ্দমা হয়েছে প্রোগ্রাম চেয়ারম্যান জানে, প্রত্যেকটা আমি খোঁজ খবর রাখছি। আমার নেতা কর্মীরা অথবা আমাদের এলাকার মানুষ যারা অসুস্থ হয়ে ঢাকায় গেছে চিকিৎসার জন্য, আমি তাদের খোঁজ খবর রাখছি। এইভাবে আমি কিন্তু এলাকার সঠিক সমস্যা আছে যোগাযোগ রাখছি। ফকিরাপুল কাঁচা বাজারে নির্বাচনী জনসংযোগ করছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, কেমন দেখছেন জনসংযোগের পরিবেশ, জানাবেন বিস্তারিত। গতকাল একজন বলেছিলেন হ্যালো, বুকের পাঠা থাকলে রমে সালিশ বসানোর জন্য। আমরা সেই জায়গায় বলতে চাই, আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মোকাররমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলো আমার পক্ষে দিতে হবে, জোর করে আপনি বিচার নিয়ে যাবেন। তো আপনি যে গতকালকে বাইতুল মোকাররমে এভাবে ব্যবসায়ীদেরকে বন্দী করে রাখলেন, এটা কোন সভ্য সমাজের উদাহরণ? ২ নম্বর বিষয়, গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মোকাররমে যে নিচতলা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসেছিল। এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা, এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আরেকটি বিষয় যে বিষয়টি হলো আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন
বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুবদলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা 8-এ আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা। রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী সাংবাদিক পেশাজীবীদের গণমিছিল হচ্ছে। দলের নেতাকর্মীও যুক্ত হয়েছেন মিছিলে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। দেখুন, সকাল 10টা নাগাদ ঠিক পুলিশের সামনে ঢাকা 17 আসরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীক, সেই ধানের শীষ প্রতীকে বলা যায় যে জাতীয়তাবাদী সাংবাদিক এবং কি যারা কর্মজীবী আছেন তাদের একটি বিশাল মিছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশ প্লাজার সামনে থেকে বের হয়েছে এবং সেটা নেতৃত্ব দিচ্ছেন যিনি আব্দুল সালাম। তিনি কিন্তু এই ঢাকা 17 আসনের নির্বাচন পরিচালনা কমিটির তিনি একজন। তো সেক্ষেত্রে বলা যায় যে তার যে স্ত্রী, তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান, তার আসার কথা ছিল কিন্তু তিনি আসবেন না এমনটা জানিয়েছেন এখানকার। তবে এই মিছিলটি শুধুমাত্র ধানের শীষ প্রতীকে ভোটারদের দোরগোড়া পৌঁছে দিতে, ভোট চাওয়ার যে উদ্দেশ্য, সেটাই এই প্রেক্ষিতে কিন্তু এই মিছিলটি শুরু হতে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে এই মিছিলটি, যেখানে আসলে শেষ হবে যে গুলশান 1 এবং গুলশান 2 এরপর হচ্ছে বনানী মাঠ, সেখানে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা একটু জানতে চাই আছেন নির্বাচন পরিচালনা কমিটির, জানতে চাই আজকে ধানের শীষের কাছে যে আপনারা মিছিলটি করছেন, সেই মিছিলের উদ্দেশ্য দেখতেই তো পাচ্ছেন জনজোয়ার। আজকে পেশাজীবী, ধর্ম, বর্ণ সকল মানুষরা আজকে মাঠে নেমে এসেছে। আজকে আগে এটাই প্রমাণ হচ্ছে, আগামী 12 তারিখ ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষে তারেক রহমান জয়লাভ করবে। এছাড়াও জামাতের প্রার্থী রয়েছে আর অন্যান্য দল, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? কোন চ্যালেঞ্জ তো তাদের, আমাদের কোনো চ্যালেঞ্জ নাই। তাদের তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে, আবল তাবল বলা শুরু করেছে। দেখছে না কালকে ক্যান্টনমেন্টে কি বলছে, তাদের আমির কি বলতেছে, কাজে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই সমস্ত জোয়ার দেখে তাদের মাথা খারাপ। পরিস্থিতি ধানের জোয়ার, সারা দেশে 17তে ধানের জোয়ার, বিপুল ভোটে ধান জয়লাভ করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই হলো জনগণের চাওয়া। আচ্ছা, আমরা এখন উদ্বোধন করবো, প্লিজ এই মাইকটা দে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যেমন যে তিনি তার পক্ষে যে গণজোয়ার, ধানের শীষের প্রতীকের যে গণজোয়ার, সেই নিশ্চিত বা সেটা কিন্তু আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং মানুষের দোরগোড়া যাচ্ছেন বিভিন্ন 31 দফা, তার মানে যে 31 দফা সেটাও বলছেন, পাশাপাশি অন্য যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পরে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে ঢাকা থেকে বরিশালের পথে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশাল জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের সব জেলা থেকে সমাবেশস্থলে লাখো মানুষ এরই মধ্যে ভিড় করেছেন নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশে আসা নেতাকর্মীরা জানাচ্ছেন, দলের চেয়ারম্যানের উপস্থিতি তাদের আরও উজ্জীবিত করবে। এদিকে বরিশালের জনসভার পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। ভোলাবাসী অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বরিশালে আসছে এবং সর্বোচ্চ আয়োজন নিয়ে আমরা খুবই আনন্দিত। ইনশাল্লাহ আমরা চাই আগামী 12ই ফেব্রুয়ারি এখানে যাতে সুষ্ঠু ভোটের নির্বাচন হয়। সেই সুষ্ঠু নির্বাচনের জন্য সেই নিশ্চয়তা আমরা আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে চাই। দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশের যে ভবিষ্যৎ, যার উপরে নির্ভর করতেছে, আপনারা জানেন সে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রনায়ক আজকে এই বরিশালে আসছে। তার আগমনে এই অঞ্চল উচ্ছ্বসিত, নেতাকর্মী সহ সাধারণ জনগণ পর্যন্ত উচ্ছ্বসিত।
বরিশালের বেলস পার্ক মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এর মধ্যেই দলীয় নেতা কর্মী আর সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন সমাবেশস্থলে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আনোয়ার হোসেন এবং জিয়াদ মাহমুদ। আমরা শুরুতেই যাব আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, সমাবেশের নিয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, বিএনপি নির্বাচনী জনসমাবেশ যদি বলি তাহলে বরিশালে এই বেলস পার্ক মাঠে এর মধ্যে যে আনুষ্ঠানিক যে শুরু সমাবেশের সেটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা দেখেছি অল্প কিছুক্ষণ আগেই সেই সমাবেশটা শুরু হয়েছে। এখন স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তারা সব বক্তব্য রাখছেন। একটু চিত্রটি দেখাতে চাই যে এই যে বেলস পার্ক মাঠ বরিশালের দক্ষিণের জনপদ, এই মাঠেই এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমাগম ঘটেছে বিভিন্ন, অর্থাৎ এই যে বরিশাল সহ আশপাশের যে কয়েকটি জেলা আছে এই জেলা থেকে কিন্তু যে জনসমাগম, এর মধ্যে কিন্তু জনগণের যে একটা স্রোত সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই যে মাঠে কিন্তু প্রবেশ করছে এবং মাঠের যে আশপাশের যে রাস্তাগুলো আছে এর মধ্যে কিন্তু মিছিলের মধ্য দিয়ে আমরা দেখছি যে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আর যেটি তথ্য সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে বেলা 11টার পরপরই আমাদের কাছে যে তথ্যটি আছে যে রওনা করবেন হেলিকপ্টারে বরিশালের উদ্দেশ্যে। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য নির্বাচনী জনসমাবেশগুলোতে তারই একটি ধারাবাহিকতা থাকবে আজকের এই জনসমাবেশ বেশে, এমন একটি তথ্য আছে। সেই সঙ্গে নতুন কিছু প্রত্যাশার জায়গা যে বক্তব্য সেটি তার কাছ থেকে উঠে আসবে, এমন একটি কথাও আমরা এখানকার যে নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে তথ্য আছে, বা এখানে যে বিভিন্ন স্তরের যে মানুষ আছে তাদের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকের এই জনসমাবেশে তিনি যে পরিকল্পনার কথাগুলো আছে সেই সঙ্গে যে এই যে দক্ষিণের অঞ্চল সেটি দক্ষিণের জনপদ বরিশাল সহ আশপাশের যে এই যে নদীমাতৃক যে বরিশাল সেটি, এখানে কৃষি খাত থেকে শুরু করে যে আর্থসামাজিক অবস্থা, সেই সঙ্গে যে পর্যটন শিল্পের যে বিকাশ রয়েছে সেই বিষয়গুলো এখানে উঠে আসবে। একই সঙ্গে কর্মসংস্থান যে বিষয়গুলো আছে, তরুণদের যে সামনে আনা, অর্থাৎ তার তরুণদের সামনে নিয়ে আসা বেকার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো এখানে কথাগুলো উঠে আসবে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে এখন একটা প্রতীক্ষার পালা, অপেক্ষা করছেন বিপুল সমাগম। এখন এক নজর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখা, সেই সঙ্গে তার কাছ থেকে আসলে বক্তব্য শোনা, এমন একটি প্রত্যাশার জায়গা, আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি এবং প্রতীক্ষায় আছে। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে মাঠ কিন্তু এরই মধ্যে অনেকটাই পরিপূর্ণ হওয়ার পথে এবং যে জনস্রোত রয়েছে এই সমাবেশে আসার, সেই চিত্রটিও একটু জানাতে চাই। আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ অন্য প্রান্তে আছেন, এই বেলস পার্ক মাঠের অন্য প্রান্তে। আমরা যাব জিয়াদের কাছে, আমরা জানবো যে মানুষের যে স্রোত সেটি আসলে কোন পর্যায়ে আছে। জিয়াদ। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন, জিয়াদ মাহমুদ। জিয়াদ, জনসভায় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। নগর জুড়ে যেন উৎসবের আমেজ, মেঠোপথ থেকে রাজপথ, রাজপথ থেকে এই বেলস ময়দান কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে। নেতাকর্মীরা আসছেন বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে, বরগুনা, পিরোজপুর কিংবা পটুয়াখালী থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছেন এবং নেতাকর্মীরা বলছেন যে এখানে লাখো মানুষের সমাগম হবে। ইতিমধ্যেই যে স্টেজে মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছে নেতাকর্মীরা, কেউ কেউ এখানে বক্তব্য দিচ্ছেন এবং বেলস মার্ক, এই যে বেলস কানায় কানায় পূর্ণ, এখানে যে নেতাকর্মীরা এসেছেন বিভিন্ন এলাকাতে তারা বলছেন যে তারা তাদের দলের প্রধানকে এক নজর দেখার জন্য তারা ছুটে এসেছেন। হিসাবে এটি তার প্রথম বরিশাল সফর। এই সফরকে ঘিরে নানা প্রত্যাশাও রয়েছে নেতাকর্মীদের মনে। তারা জানাবেন, নেতার ভাষণ শুনবেন এবং সেই দিক নির্দেশনা নিয়ে তারা কিন্তু আগামী দিনের রাজনীতি, সেই রাজনীতি কিন্তু পরিচালনা করবেন। আমাদের সাথে একজন আছেন। আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন উৎসাহ উদ্দীপনা আপনাদের মাঝে? আমি পিরোজপুর জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হিসেবে আমার দলবল নিয়ে এবং 5টা গাড়ি নিয়ে আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ আজকের আমেজ উদ্দীপনার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি খুব দলের পক্ষ থেকে তারেক রহমান বিশেষভাবে ইনশাল্লাহ আমরা তাকে দোয়া করি সেজন্য জয়ী হয়ে এই বাংলাদেশের খেদমত করতে পারে, আলেম ওলামাদেরকে মূল্যায়ন করতে পারে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে পিরোজপুর থেকে একজন এসেছেন এবং একই সাথে জানিয়ে রাখি যে পটুয়াখালী থেকে এর আগে যুক্ত ছিলেন এবং স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন মহানগর কিংবা এই যে বরিশাল জেলার নেতাকর্মীরা রয়েছেন তারাও ছুটে এসেছেন এবং আসছেন, এখনো প্রতিমধ্যে রয়েছেন। তারা এই যে মাঠ দেখছেন এটি কানায় কানায় পূর্ণ করে ফেলবেন বলেও আশা করছেন এখানকার নেতাকর্মীরা। তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, আপনাকে ধন্যবাদ।
ফরিদপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, জনসভার সবশেষ কি খবরাখবর রয়েছে আপনার কাছে জানাবেন? যে তারেক রহমানের ফরিদপুরে আগমন উপলক্ষে ফরিদপুর শহরে কিন্তু এখন শ্বাস বিরাজ করছে। স্থানীয় নেতা কর্মীদের মধ্যে এখন আলোচনা তারেক রহমান কখন আসবেন, কখন তাদের সেই সৌভাগ্য হবে তাকে দেখার। এখানে কিন্তু আমি আছি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সভামঞ্চে। এখানে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় কিছু নেতা এসেছেন, তার মধ্যে শ্যামা ওবায়দ আছেন, মাসুদুর রহমান আছেন, এছাড়াও স্থানীয় সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় যেসব নেতাকর্মী আছে তারা কিন্তু সভামঞ্চে এসে মিছিল করছেন, মিটিং করছেন, র্যালি করছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তো আমি এখান থেকে জানতে পেরেছি যে ফরিদপুর 5টি জেলার যে 15 জন সংসদ সদস্যের ধানের শীষে প্রার্থী হয়েছেন। তারেক রহমান এই সভামঞ্চ থেকে তাদেরকে পরিচয় করে দেবেন। এছাড়া তারেক এখানকার নেতৃস্থানীয় যেসব নেতাকর্মী আছেন তারা আমাকে জানিয়েছেন যে তারেক রহমান এবারই প্রথম ফরিদপুরে আছেন। তাকে উদ্দেশ্য করে তারা ফরিদপুরের 17 বছর যে অনিয়ম ছিল, 17 বছর অনুরোধ করছি স্টেজ এবং রেড জোন ছেড়ে দেওয়ার জন্য, প্লিজ সবাইকে অনুরোধ করছি স্টেজ এবং রেড জোন ছেড়ে দেওয়ার জন্য, এবং আমাদের নেতাকর্মীদের কাইন্ডলি অনুরোধ করা স্টেজের পেছনের জায়গা ছেড়ে দেওয়ার জন্য। আমাদেরকে যদি সাহায্য না করেন এই সভা সময় মতো শুরু করতে পারবো না। সবাইকে অনুরোধ করছি রেড জোন এবং স্টেজের পেছন ছেড়ে দেওয়ার জন্য, প্লিজ। সভা মঞ্চের থেকে পিকুল, আপনাকে ধন্যবাদ। আজ কুড়িগ্রাম সহ 4 জেলায় নির্বাচনী সমাবেশ করবে 11 দলীয় জোট। জনসমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। একই মঞ্চে বক্তব্য রাখবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা। জনসভায় জেলার 4টি সংসদীয় আসনের 11 দলীয় জোটের 3 জন জামায়াত প্রার্থী ও 1 জন এনসিপি প্রার্থী সহ 4টি আসনের নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা জানিয়েছে জেলা জামায়াতের নেতারা। জনসভায় 4 থেকে 5 লাখ মানুষের উপস্থিতির কথাও জানান তারা। আজ কুড়িগ্রাম ছাড়াও লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলে সমাবেশ করবেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত 2টার দিকে মারা যান তিনি। এ কারণে ওই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে ভোটের তারিখ জানানো হবে। নুরুজ্জামান বাদল দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাকে প্রথমে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেয়ার পথে রাত 2টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। চট্টগ্রাম বন্দরে 5ম দিনের মতো চলছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার, এবং গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে আপনার দেখা দিয়েছে স্থবিরতা। আমি যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে বন্দরের 4 নম্বর গেট এলাকায়। এখানে এখন একেবারে পরিবহন শূন্য, অর্থাৎ কোনো ধরনের লরি ট্রাক বন্দরের অভ্যন্তরে প্রবেশ করছে না এবং বন্দরের ভেতর থেকে কোনো ধরনের পণ্যবাহী কোনো ট্রাক বা লরি বের হচ্ছে না। সর্বশেষ যেটি আমি জানতে পেরেছি, প্রায় 130টির অধিক জাহাজ এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বহনীগুলো রয়েছে। এর মধ্যে প্রায় 35টি জাহাজে রয়েছে বিভিন্ন খাদ্যপণ্য, এবং সেগুলো কিন্তু খালাস করতে না পারার ফলে আপনার যেহেতু কার্যক্রম বন্ধ, প্রায় এসব জাহাজ থেকে কিন্তু কোনো ধরনের পণ্য খালাস করা যাচ্ছে না। একই সাথে একটি তথ্য জানাতে চাই, কোনো জাহাজ যখন চট্টগ্রাম বন্দরে 1 দিন থাকে বা 3 দিন থাকতে পারে, 3 দিন পর প্রতিটি জাহাজকে আপনার জরিমানা গুনতে হয় প্রায় $10,000 করে। সেই ক্ষেত্রে যে 35টি জাহাজ রয়েছে যেগুলো খাদ্যপণ্য নিয়ে অপেক্ষা করছে, তাদেরকে দ্বিগুণ হারে জরিমানা গুনতে হচ্ছে। এই জরিমানা কিন্তু আপনার দিতে হবে আমদানিকারককে। যখন আমদানিকারক জাহাজ থেকে যখন পণ্যগুলো খালাস করবে, যখন সেটি ভোগ্য পণ্যের বাজারে সেটি দেওয়া হবে, তখন কিন্তু বাড়তি দাম নেওয়া হবে। অর্থাৎ আগামী রমজানে কিন্তু চাহিদার বিপরীতে ব্যাপক সংখ্যক খাদ্যপণ্য আমদানি করা হলো, কিন্তু এই পরিস্থিতির কারণে ভোগ্য পণ্যের দাম কিন্তু বাড়ার একটা আশঙ্কা রয়েছে, এমনটাই বলছেন যারা আমদানি এবং রপ্তানিকারকরা। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে যে সংকট চলছে, এর ফলে সবচেয়ে বেশি
উদ্বেগের মধ্যে পড়েছেন আসলে যারা বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান, সেখানে সময় মতো বিভিন্ন কাঁচামাল না পৌঁছানোর ফলে এসব উৎপাদনমুখী শিল্পে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের সকল ধরনের কাজকর্ম বন্ধ, কোনো পণ্যবাহী কোনো গাড়ি বন্দর থেকে বের হচ্ছে না এবং বাইরে থেকে কোনো ট্রাক বা লরি বন্দরে ভেতরে প্রবেশ করছে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। মাসুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দেশে দৈনিক গড়ে 450-র বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে 3 শতাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন তথ্য তুলে ধরেছে এক উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের প্রকোপের তুলনায় দেশের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। ক্যান্সারের সমন্বিত চিকিৎসা কেন্দ্রের অভাব, আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা, বেসরকারি পর্যায়ে ব্যয়বহুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব সব মিলিয়ে রোগীদের বিদেশমুখী করছে। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে ক্যান্সার দিবস। ২৬ বছরের ভোলার রাবেয়া বেগম খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর ক্যান্সার হাসপাতালে। তার মতো খাদ্যনালীর ক্যান্সারে ভুগছেন বাগেরহাটের 55 বছরের হোসনে আরা। তবে নাসিমা বেগমের মতো স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীও কম নেই এ হাসপাতালে। 4 মাস ধরে ক্যান্সার ধরা পড়ছে, এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার সাথে অপারেশন করছে। কোনো খাবার খেতে গেলেই বমি করে, তারপর আমরা খুলনা ইসলামী মেডিকেল হসপিটালে নিয়ে আসি। সেখান থেকে শনাক্ত করা হয় যে আমার আম্মুর খাদ্যনালীতে টিউমার ক্যান্সার ধরা পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যে 32 ধরনের ক্যান্সারে এদেশের মানুষ আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে খাদ্যনালীর ক্যান্সার সবচেয়ে বেশি। দেশে প্রধান 5টি ক্যান্সারের মধ্যে আছে খাদ্যনালী, ঠোঁট ও মুখ, ফুসফুস, স্তন ও জরায়ু ক্যান্সার। তবে মৃত্যু বেশি হচ্ছে খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার দীর্ঘস্থায়ী রোগ, ব্যয় বেশি হওয়ায় দরিদ্র মানুষের পক্ষে চিকিৎসা শেষ করে আরোগ্য লাভ কঠিন। জাতীয় ক্যান্সার হাসপাতাল ছাড়া আস্থা রেখে চিকিৎসা করা যায় এমন প্রতিষ্ঠান দেশে এখনো সেভাবে গড়ে ওঠেনি। ক্যান্সার হাসপাতাল নিজে একটা অনেক ভালো প্রতিষ্ঠান, এখানে যে সার্ভিস দেওয়া হয় যা বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আমাদের যে রুগীর যে চাপ সেই তুলনায় আমাদের সার্ভিসটা কম, যার জন্য রুগীদের লম্বা সময় অপেক্ষা করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 180টা মেশিন দরকার, আমাদের কাছে 24-25টা মেশিন আছে। আমাদের ক্যান্সার বিশেষজ্ঞের অভাব আছে, আরও সংখ্যা অনেক বাড়ানো দরকার। ক্যান্সারের জন্য সমন্বিত চিকিৎসা কেন্দ্রের তাগিদ বিশেষজ্ঞদের। অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে এই কেন্দ্রে থাকবে কেমোথেরাপি, সার্জারি ও রেডিওথেরাপির ব্যবস্থা। বাংলাদেশে যতগুলো যে পরিমাণে ক্যান্সার সেন্টার চিকিৎসা কেন্দ্র থাকা দরকার, তার 20 ভাগের 1 ভাগ আছে। এবং এগুলোর মধ্যে যে পরিমাণে আমাদের মেশিনপত্র চিকিৎসার জন্য, বিশেষ করে রেডিওথেরাপির মেশিন যেগুলো দরকার, সেগুলো নাই বললেই চলে। এইটা না থাকার কারণে আমাদের রোগীরা রেডিওথেরাপির জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাস্ট ফুড, বেশি চিনি বা বেশি লবণযুক্ত খাবার ক্যান্সারের কারণ। ধূমপান, বায়ু দূষণেও ক্যান্সার বাড়ছে। ক্যান্সার তৈরি করে এমন জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।